স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি গোলাম কিবরিয়া। ঈদ ও দুর্গাপূজার উৎসবের আমেজে মেতে আছে পুরো দেশ। উৎসব আনন্দের পাশাপাশি সবার মনে চাপা উৎকণ্ঠা, কি হবে 24 অক্টোবরের পর। 25 অক্টোবর পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে প্রধান দুই দল। প্রধানমন্ত্রীর ইঙ্গিত, 24 তারিখের পর সংসদ বহাল রাখা এবং আন্দোলনের নামে নাশকতা হলে তা কঠোর হাতে দমনের। এদিকে দা কুড়াল সহ সর্বোচ্চ শক্তি নিয়ে প্রস্তুত থাকার ঘোষণা বিএনপির। আজকের আলোচনার শিরোনাম উৎসবে উৎকণ্ঠা। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর পিয়াস করিম, আছেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক জাহিদুল আহসান পিন্টু এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক মোহাম্মদ এ আরাফাত। স্বাগত আপনাদের। জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে মতামত ও প্রশ্ন পাঠাতে SMS পাঠাতে পারবেন ইমেইল করতে, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারে। শুরুতেই দেখে নিচ্ছি আজকে প্রধান দুই রাজনৈতিক দলের দুজন নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এবং সাদেক হোসেন খোকা কি বলেছেন। 24 তারিখের মধ্যে অবশ্যই আমরা একটা নির্বাচনী তারিখের ঘোষণার জন্যে নির্বাচন কমিশনকে ইঙ্গিত দিতে হবে। এই যে 24 তারিখের মধ্যেই অবশ্য এটি ঘোষণা আসতেই হবে। এই ঘোষণা সরকার এবং এর কারণে যে আমরা অপেক্ষা করে আছি, আমরা চাই এই ঘোষণাটি বিরোধী দলকে সঙ্গে নিয়েই দিতে চাই। আমরা চাই, আমরা এখনো বিশ্বাস করি যে আলোচনার মাধ্যমে একটি সমঝোতা হবে। মানুষ হত্যা করার মতো কোনো কিছু নিয়ে আসে তাহলে প্রয়োজনে যে কোনো ভাবে তার মোকাবেলা করতে হবে। আমরা দেখলাম সাদেক হোসেন খোকা এবং সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য। এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন আন্দোলনের নামে নাশকতা হলে কঠোর হাতে দমনের, আর এদিকে বিএনপির ঘোষণা দা কুড়াল সহ সর্বশক্তি নিয়ে প্রস্তুত থাকা। তো এই যখন অবস্থা, আমি যাচ্ছি পিন্টু ভাইয়ের কাছে, তখন আমরা কি মানে দীর্ঘমেয়াদী কোনো অস্থিতিশীলতার দিকে আবারও যাচ্ছি কিনা, এরকম কোনো আশঙ্কা কি আছে কিনা? না, অস্থিতিশীলতা হবে। এখনো আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা এতটা আপনার ওই আনন্দদায়ক না ঈদের কোলাকুলির মতো যে একদিন এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি সাদেক হোসেন খোকার বক্তৃতা পুরোটা দেখাননি, পরের যে লাইনগুলো ছিল দা কুড়াল লাঠি বল্লম নিয়ে সমাবেশে হাজির হওয়ার জন্য। তার মানে উনি ওপেন একটা ডিক্লারেশন দিয়ে দিয়েছেন, যেটা আমার 2007 আওয়ামী লীগ দিয়েছিল লগি বৈঠা নিয়ে আসতে। তো সেখানকার সাথে একটা গুণগত পার্থক্য আমি দেখতে পাচ্ছি। আগে লগি বৈঠা একটা লাঠি, আর এখন তো একেবারে মারণাস্ত্র নিয়ে আসতে বলছেন। এটা হয়তো আরেকটু সংঘাতটা হয়তো আরেকটু বাড়বে। আর 25 তারিখের যেটা আপনার সুরঞ্জিত সেনগুপ্ত বললেন, এটা আওয়ামী লীগ সভানেত্রী বলে আসতেছেন, তারাও সমাবেশ করবে এবং কালকে হয়তো আরেকটু ক্লিয়ার হবে বিএনপির সমাবেশ। আজকে সাদেক হোসেন খোকার এই বক্তৃতার পরে পুলিশ এই সমাবেশ করতে দেয় কিনা, অনুমতি দেয় কিনা, আমার একটু সন্দেহ আছে। তারপরে হয়তো পুলিশ আজকে রাতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে দিতে পারে। মানে অস্থিতিশীলতার দিকে যাবে। এখন দীর্ঘমেয়াদী এই যেই আশঙ্কাগুলো আপনি বললেন, কোনোটাই তো আমরা সমাধানের দিকে না। সমাধান চাচ্ছে এটাও আমি কিন্তু নিশ্চিত না কে সমাধানটা চাচ্ছে। সমাধান যদি আওয়ামী লীগ বিএনপি অতি দ্রুত চাইতো, এতদিন বসে থাকতে হতো না। কারণ 24 অক্টোবর সামনেই, আপনার সেপ্টেম্বরের মধ্যে এগুলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখনো আপনার আওয়ামী লীগ তার অবস্থানে অনড়, বিএনপি তার অবস্থানে অনড়। যদিও আজকে আমার বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে যদ্দূর মনে হয়েছে তারা অনেকটা ছাড় দিতে রাজি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নির্বাচনকালীন সময়ে সরকার প্রধান না থাকলে তাদের কোনো আপত্তি নাই। আবার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে দেশটাকে আফগানিস্তান বানাতে আর দেওয়া যাবে না, গণতন্ত্রের চেয়ে দেশ বড়। এই জাতীয় কিন্তু অবস্থা, যেটা মিডিয়ায় এই কথাগুলি আসতেছে না, কারণ তারা অন রেকর্ডে কথাগুলি বলেন না। মানে বিএনপি পাওয়ারে আসলে জঙ্গিবাদ হবে, আবার দেশ পিছিয়ে যাবে, এই জাতীয় চিন্তা ভাবনা আওয়ামী লীগের কোনো নেতার মধ্যে কাজ করছে। আবার কোনো নেতা বলতেছে যে নির্বাচনই হবে না। অনিশ্চয়তা না, শুধু আমি দেখতেছি যে কনফ্রন্টেশনের কথা বলছেন, এটা দীর্ঘমেয়াদী হবে না স্বল্পমেয়াদী হবে, এইটুকু তো আমরা এখন এই হস্তরেখাবিদের মধ্যে বলতে পারবো না। তবে সংঘাত যে হবে এটার থেকে যে মুক্তি নাই, এটুকু আমি গত কয়েকদিনের আলোচনায় বুঝতে পারছি। মানে সেই আশঙ্কা থাকছেই। জনাব আরাফাত, আমরা দেখেছি গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন
যদি রাষ্ট্রপতির অনুরোধে সংসদ না ভাঙা হয় তবে সংবিধান অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত সংসদ অধিবেশন চালাতে কোনো বাধা নেই। হ্যাঁ, এর পাশাপাশি আমি শেষ করে নিই। এর পাশাপাশি উনি এটাও বলেছেন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলেও জরুরি প্রয়োজনে তিনি সংসদ অধিবেশন আহ্বান করতে পারেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংবিধানের 72 এবং 123 ধারা এটা রেফারেন্স দিয়েছেন। আমরা একটু দেখে নিচ্ছি। 72 ধারার 3-এ বলেছেন রাষ্ট্রপতি পূর্বে ভাঙিয়া না দিয়া থাকিলে প্রথম বৈঠকের তারিখ হইতে 5 বছর অতিবাহিত হইলে সংসদ ভাঙিয়া যাইবে। হ্যাঁ, এটা বলেছেন। হ্যাঁ, তারপর 4-এ আবার আরেকটু পরিষ্কার করে বলেছেন সংসদ ভঙ্গ হইবার পর এবং সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে প্রজাতন্ত্রে যে যুদ্ধে লিপ্ত রহিয়াছেন, হ্যাঁ, সেই যুদ্ধ অবস্থার বিদ্যমানতার জন্য, মানে যুদ্ধ অবস্থার কথা বলেছেন। তাহলে এখানে প্রধানমন্ত্রী যখন বললেন যে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি সংসদ, তাহলে কি যুদ্ধ অবস্থার রেফারেন্স দিয়েছেন? রাইট, এটা হচ্ছে অ্যাবসলিউটলি আপনাকে স্পেসিফিকলি বলে একটা সংসদের বয়স হচ্ছে 5 বছর। এই সংসদের বয়সটা শেষ হবে 24শে জানুয়ারিতে। 24শে জানুয়ারি পর্যন্ত এই সংসদ তথা সরকারের ম্যান্ডেট আছে। এখন এই 24শে জানুয়ারির মধ্যে একটা নতুন ইলেকশন করতে হবে, করলে নতুন যে সংসদ নির্বাচিত হবে তাদেরকে 24শে জানুয়ারির পরে ইলেক্টেড নির্বাচিত উত্তরাধিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এটাই নিয়ম। কিন্তু ওইটা হচ্ছে একটা ক্লজ যেটা রাখা আছে হচ্ছে আপনার এক্সেপশনাল সিচুয়েশন, যুদ্ধ, ন্যাচারাল ক্যালামিটিস, অ্যাক্ট অফ গড, এরকম অনেক কিছু কিন্তু আছে। আপনি একটু বিস্তারিত দেখলে দেখবেন, যাতে করে এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে একটা ইলেকশন কন্ডাক্ট করার মতন অবস্থা নাই, তখন যাতে ডক্ট্রিন অফ নেসেসিটি নামে অন্য কোনো শক্তি ঢুকে পড়তে না পারে, সেক্ষেত্রে যেটা বলা আছে যে এক্সিস্টিং যে পার্লামেন্ট সেটাই পুনরুত্থান ঘটবে, তার মানে রাষ্ট্রপতি। এখানে কিন্তু আমি শুধু যুদ্ধ অবস্থায় দেখছি, আরো অনেক কিছু আছে। এটা আরো যদি ডিটেলটা দেখেন, যুদ্ধাবস্থা তো বটেই, এরকম এমন কিছু যার ফলে আপনি ইলেকশন করতে পারছেন না। তাহলে সেরকম আশঙ্কা কি আছে? না, সেটা তো খুবই এক্সেপশনাল একটা সিচুয়েশন। এটা রাখার কারণ হচ্ছে যাতে করে ওই সিচুয়েশনে কেউ ওই যুক্তি দিয়ে, এই রেফারেন্সটা কেন আমি বলছি যে প্রধানমন্ত্রী বলছেন যখন জরুরি অবস্থায় রাষ্ট্রপতি রাখতে পারেন, রাইট, ওইটাকে রেফারেন্সে উনি বলেছেন। কেন আসলো বলেছেন উনি বিভিন্ন কারণে, কিন্তু সাংবিধানিকভাবে এটা ভেরি সুস্পষ্ট, এটা নিয়ে আসলে অ্যাম্বিগুইটি কোনো সুযোগ নাই। কিন্তু তার আগে আমি অন্য একটা প্রসঙ্গে একটু ফিরে যেতে চাই। সাদেক হোসেন খোকা সাহেব যে মন্তব্যটা করেছেন, খুবই ধারাবাহিকভাবে ওনাকে এই ধরনের কিছু মন্তব্য করতে আমরা দেখছি, যেটা একেবারে অগণতান্ত্রিক, খুবই অবজেকশনেবল। এর কিছুদিন আগে উনি দেখেন এই যে ফটিকছড়িতে যে ঘটনা ঘটেছে, যে কিছু ছাত্রলীগের ছেলেদেরকে যে কুপিয়ে শিবির এবং বিএনপির যে ক্যাডাররা মারলো, উনি তারপর কি বললেন, প্রত্যেকটি বাংলাদেশে প্রত্যেকটি গ্রামে গ্রামে সেই ঘটনা ঘটাতে হবে। আইনের শাসন বলেন, সংবিধান বলেন, গণতন্ত্র বলেন, সেই মূল্যবোধের বিপরীতে যে কথাগুলি আজকে উনি যে কথা বলেছেন, পৃথিবীর উন্নত যে কোনো ডেমোক্রেসিতে, সভ্য দেশে এই ধরনের কথা বলার দায় তার বিপক্ষে আইনের ব্যবস্থা নেওয়া যায়, সাংবিধানিকভাবে ন্যায্যভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা। এই ধরনের কথা কিন্তু আসলে মোটেও গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর না, এটা একেবারেই স্বাস্থ্যকর না। এবং এই ধরনের কথা থেকে আমাদের বিরত থাকা উচিত এবং একটি সুন্দর সলিউশনে যাওয়ার চেষ্টা করা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি সামনে ইলেকশনটা কি হবে, প্রসেস, এগুলো নিয়ে, কিন্তু আমরা কি বাংলাদেশের ভবিষ্যতে চিন্তা করছি? বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কেউ চিন্তা করছি না। আচ্ছা, একটা ইলেকশন আমরা করব, ভালো কথা, তারপরে বাংলাদেশের ভবিষ্যতে কি হবে? এটা তো যে কথাগুলি পিন্টু ভাই কিছু কিছু কনসার্নের কথা বললেন, অফকোর্স ডেমোক্রেসি আমাদের রাখতে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন করতে হবে, কোনো সন্দেহ নয়। কিন্তু তারপর কি আমরা বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানে আবার ফিরে যাব? এটা তো একটা বড় বড় কিছু সিমটমস এখনই দেখছি অতীতের যদি আমরা ঘাটি। আবার কি আমরা সেই বিদ্যুতের থেকে অন্ধকারে ফিরে যাব? আবার কি আমরা ইনফ্রাস্ট্রাকচার কোনো ডেভেলপমেন্ট হবে না এখানে চলে যাব? আবার কি আমরা খাদ্য ঘাটতির দেশে পরিণত হব, যেখানে খাবার পাবো না কোথাও? আমি দেখুন সেগুলো প্রশ্ন আসে আমি আসছি কেন, যখন আগে নির্বাচন হবে। নো, দিস ইজ হোয়াট আমার এখানেই প্রতিবাদটা। আমার কথা হচ্ছে যে আমরা এত অ্যাডহক বেসিসে শর্ট টার্ম ফোকাস হয়ে যায়, ফিউচারটা চিন্তা করি না। যখন নির্বাচন ছাড়া আমাদের ভবিষ্যৎ না, নাই, এই দায়টা এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত না। অ্যাবসলিউটলি না, জনগণের উপর থাকবে, জনগণ আমাদের সেটা রায় আছে, ডিসাইড করবে, অফকোর্স জনগণ ডিসাইড করবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এটার মধ্যে আমরা সবাই মিলে ফোকাস হয়ে যদি থাকি সাইমালটেনিয়াসলি, বাংলাদেশের ফিউচারে রাষ্ট্র কাঠামো চরিত্র কেমন হবে সেটাই যখন বদলে যায়, মানে সেই জায়গাগুলো আমাদের কনসার্ন হওয়া উচিত এবং আমাদের নিয়ে আসা উচিত পাবলিক ডোমেনে। আমি সেই জায়গাটা বলছি। কিন্তু আমরা উই গেট ভেরি ফোকাসড ইনটু দ্য ইলেকট্রাল প্রসেস। ধরেন ইলেকশন হইলো, সবকিছু ঠিক হলো, তারপরে বাংলাদেশে কি হবে? এখন আমরা কি আবার মৌলবাদীদের এনে বসিয়ে দেবো? এই জায়গাগুলো আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন ছাড়া আমাদের ওয়ে ফরওয়ার্ড কি? আমাদের তো আমি তো বললাম নির্বাচনটা হতে হবে, তারপরে আপনি যে নির্বাচন হতে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে, কোন ধরনের মানে প্রভাবমুক্ত ইলেকশন হতে হবে, গ্রহণযোগ্য ইলেকশন হতে হবে, এটা হচ্ছে বটম লাইন, সিম্পল এজ দ্যাট। বাট উই ক্যানট জাস্ট বি ফোকাসড ইনটু দিস সো মাচ দ্যাট উই ফরগেট অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর চরিত্র যদি ভুলে যায় সেটাও হবে না। আমরা বলছি যে সাইমালটেনিয়াস আলোচনা এগুলো থাকা দরকার। আচ্ছা জি, ধন্যবাদ। আমি আসছি যে আমরা শিরোনামে ফিরে যাই, উৎসবে উৎকণ্ঠা। আমরা রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে যেটা বুঝলাম যে একটা সংঘাতের দিকে যাচ্ছি, এবং যখন দেশের মানুষ
কোরবানি ঈদ আমাদের অন্যতম বড় উৎসব এবং দুর্গাপূজার মতো উৎসবে যখন মেতে থাকার কথা, তখন আমরা এগুলো নিয়ে শঙ্কিত হচ্ছি এবং আজকে আলোচনা করছি। এই বিষয়টাকে আপনি কিভাবে তার আগে দেখছেন? একটু কথা না বললেই নয় আর কি, আমি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে মোহাম্মদ আরাফাতের বক্তব্যে আমি একদম উদ্ধত্ত দেখতে পেয়েছি যে কেউ দেশ নিয়ে ভাবছে না, আমরা কেউ ভাবছি না। আপনি মোহাম্মদ আরাফাত ভাবছেন কিনা আমি জানি না, এটা বলার অধিকার আমার নেই, কিন্তু আর কেউ ভাবছে না এই বক্তব্য আপনি কোত্থেকে পেলেন? মানে দেশের, এবং আমি আপনার বক্তব্যের অ্যাসাম্পশনে একমত, যেটা জনগণের হাতে ছেড়ে দিন না। এই সিদ্ধান্ত জঙ্গিবাদ উত্থান হবে কি হবে না, খাদ্য পাওয়া যাবে কি যাবে না, আপনার দেশে দুধ মধুর বন্যা বইয়ে দেবেন কি দেবেন না, এটা জনগণের হাতে ছেড়ে দেন না কেন? আর কেউ ভাবছে না এবং এটা নিয়ে ভাবতে হবে, এই দায় দায়িত্ব আপনি আপনার কাঁধে তুলে নিচ্ছেন কেন? আর এই যে একটা কার্ড আওয়ামী লীগ খেলার চেষ্টা করছে যে বিএনপি আসলেই জঙ্গিবাদ হবে, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা দেশের জনগণকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে যে দেখো যেহেতু জঙ্গিবাদের ব্যাপারে একটা পাশ্চাত্যের একটা কনসার্ন আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কনসার্ন আছে, এই কার্ডটা খেলে বিএনপিকে ভিলিফাই করার চেষ্টা করা হচ্ছে। এটা একেবারে মিথ্যা অপপ্রচার। বিএনপি আসলে জঙ্গিবাদ ফিরে না, আসবে। এখানে কিন্তু আমি আওয়ামী লীগ বা বিএনপির হয়ে বলছি না, মানে অতীত অভিজ্ঞতা থেকে যদি বলেন বিএনপির আমলে জঙ্গিবাদের তা একটা আওয়ামী লীগের আমলে সুযোগ রমনা বেশি- বটমূলে না, হামলা হয়নি? কারা আওয়ামী লীগের করেছে? আমলে কারা করেছে সেটা যদি এবং কারা আমি- টার্গেট ছিল দেখেন, এই যদি আপনি বিষয়টা দেখেন, নিয়ে- সেটাই। না, কারা আরাফাত- করেছে, কারা না, টার্গেট ছিল আরাফাত, যদি দেখেন, আমি তাহলে না, না, খুব আরাফাত, সুস্পষ্ট আমার হয়ে কথাটা যাবে। আপনি বলতে দেন। আপনি বললেন, আমি যেটা বলছি এখানে বিএনপি আওয়ামী লীগের বিষয় না, যে সাধারণ আমি সাংবাদিক হিসেবে বলতেছি, ওই সময়টা আমি মাঠে ঘাটে রিপোর্টার ছিলাম, যে বিএনপির আমলে তারা সুযোগটা বেশি পেয়েছে, মদত দিয়েছে সরাসরি। হ্যাঁ, আমি- রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও পেয়েছে। রাইট, আমি স্পেসিফিক বলে দিতে পারবো কবে কোন জঙ্গি ধরা পড়েছিল, কবে কোন জঙ্গিকে কেন ছেড়ে ছাড়া দেওয়া হয়েছে। হয়েছে। না, কিন্তু আমি আমি এখানে বললে মনে হবে আমি বিএনপির না, বিপক্ষে না, বলছি। সত্যি আমি কথা, আমি বিএনপির সেভাবে বিপক্ষে নিচ্ছি না, কিন্তু আমি বিষয়টা যেটা বলার সেরকম। চেষ্টা করছি এই কারণে যে হয়তো আওয়ামী লীগ সুযোগটা আমি- পেয়েছে। হ্যাঁ, সেটা হতে পারে। আমি বিএনপি অতীতকে আমি ডিফেন্ড সেটা করার বলছি। চেষ্টা করছি না, কিন্তু আমি একদম জেনে শুনে বলছি বিএনপির ভেতরে, আমি একদম না জেনে বলছি না, আবার বলছি একটা স্পষ্ট উপলব্ধি আছে যে জঙ্গিবাদের ব্যাপারটাকে আর্টিকুলেট করতে হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে করতে হবে, এবং বিএনপির ভেতরে একটা শক্ত জঙ্গিবাদ বিরোধী মানে অবস্থান বিএনপি আছে। কি তাহলে একটা শুদ্ধির মধ্যে এটা যাচ্ছে? শুনে কি বলতে ভালো লাগলো না? জি, পিয়াস ভাইয়ের এই কথাটা আগেও যে অসুস্থ শুনে- ছিল সেটা বলবো না, পিয়াস ভাই, যদি আপনি ভুল যদি- হয়ে থাকে না, না, আমি আরেকটু স্পষ্ট করি, বিএনপির একটা বড় অংশই আছে এটার বিরুদ্ধে। সেটাই না, পিন্টু ভাই, আমি বলছি। একটু বলি না, পিয়াস ভাইয়ের কথাটা শুনে ভালো লাগলো, আমি কিছুটা স্বস্তিও পাচ্ছি। বাট আমি যেটা বলতে যাচ্ছি, যেটা যদি সত্য হয় খুব ভালো, কিন্তু আক্রমণ কোন আমলে কতটুকু হয়েছে সেটা দিয়ে জাজ করা যাবে না। এটা ট্রু যে আওয়ামী লীগের আমলে আক্রমণ হয়েছে, বিএনপির আমলে হয়েছে, কিন্তু আপনাকে জাজ করতে হবে কোন সরকার পৃষ্ঠপোষকতা দিয়েছে। আক্রমণ সব আমলে হয়েছে, কিন্তু বিএনপি আমলে আমরা সরাসরি পৃষ্ঠপোষক হতে দেখেছি, জঙ্গিদের মদত দিতে দেখেছি। আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে কিন্তু ফাইট ব্যাক করেছে, এটাকে ফাইট করেছে। নয় যে আবার বিএনপি আসলে আবার একই কাজ করবে। না, তার সেটাও- মানে সেটাও সেই ফলাফল রিস্কটা, না না, আছে, সেই ফলাফলে রিস্কটা আপনি যাওয়া কিভাবে যাবে। নেবেন? এখানে না, সমস্যাটা কি হয় জানেন? আমি একটু বলি, আমি আমার বক্তব্যটা এখন শেষ করিনি। আমরা একটু শেষ করুন। পিয়াস কমিটা শুনে না, নিই। যেটা হচ্ছে যে পিন্টু যেটা বললেন আর কি, যে বিএনপি অতীত আমার পৃষ্ঠপোষকতা, আমি এখানে একটু অসহায়, কারণ আপনি যেটা জানেন যে আমি ছিলাম না, সবগুলো ডিটেলস আমি জানি না, আরাফাত সুযোগ পেলে যেটা আমাকে খোঁচা দেয় আর কি ক্যামেরার বাইরে, ফলে আমি এটা ডিফেন্ড করতে পারবো না, ডিফেন্ড করা উচিত না, আমি কেন বিএনপিকে ডিফেন্ড করতে যাবো? না, আমি ফ্যাক্ট নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমি সেটাই না, আপনার সেটাই না, কোনো ফলে ধারণা দিচ্ছি আমি জানি না, আমি ধন্যবাদ এটা বলার জন্য। আমার ধারণা ছিল যে এটা স্থানীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতাগুলো হয়েছে, এটা রাষ্ট্রীয় পর্যায়ে হয়েছে, হয়তো আপনি ঠিক, সর্বোচ্চ আমি- কেন আমি আমি বলি, আমি তর্ক করছিলাম, শুনুন, আমি একটা তর্ক করছিলাম ডেট তার বলি। সঙ্গে। 2005 সালের 17 অক্টোবর হরকাতুল জিহাদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 6 অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে হরকাতুল জিহাদের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্তটা হয়েছে। আচ্ছা, আপনি কোন আচ্ছা, পর্যায়ে ঠিক আছে, বিষয়টা ঠিক ছিল আছে, আমি সেটা বলছি। আমি আজ পর্যন্ত এত বছর হয়ে গেল যে তথ্যটা জানি না সেটা জোর করে ডিফেন্ড করার চেষ্টা করি না, ফলে আমি এটা ডিফেন্ড করছি না। কিন্তু আমি যে তথ্যটা জানি সেটা বলবো, যেটা আপনিও সঠিকভাবে বলছেন, বিএনপির একটা বিরাট অংশ এই জঙ্গিবাদের ব্যাপারে সচেতন, এবং মানে এ ব্যাপারে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কথাও বলা হয়েছে যে জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য বিএনপির যে এটাকে বোধহয় ওরা কি বলে, আমি টার্মটা যদি মনে অ্যান্টি টেরোরিজম আর্কিটেকচারকে বের করে বলে, ওইটা বিএনপি কি হয় এগিয়ে নিয়ে যাবে, আমি টার্মটা এক্স্যাক্টলি মনে নাই, আই থিঙ্ক অ্যান্টি টেরোরিজম আর্কিটেকচার। ফলে মানে ওই, কিন্তু এটাও সত্যি কথা যে আওয়ামী লীগ, হ্যাঁ আপনি হয়তো সত্যি কথা যে বিএনপির অতীতের কার্যকলাপের জন্য হয়তো আওয়ামী লীগ সুযোগটা পেয়েছে, এটা 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 খুবই লজিক্যাল রেশনাল একটা বক্তব্য। না, কিন্তু আমি যে পয়েন্টে এসেছিলাম, আমাদের উৎসবের সময় যে একটা উৎকণ্ঠা চলছে, পয়েন্টে থাকেনি আমাদের, এটা আরো গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে গেছে আমরা। ঠিক আছে, বাংলা রেশনাল একটা
বক্তব্য না, কিন্তু আমি যে পয়েন্টে এসেছিলাম, আমাদের উৎসবের সময় যে একটা উৎকণ্ঠা চলছে, পয়েন্টে থাকেনি আমাদের, এটা আরো গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে গেছে আমরা। ঠিক আছে, বাংলাদেশের ফিউচার নিয়ে আমাদের, আমি তো মনে করি সামনের উৎকণ্ঠা চাইতে আমার উৎকণ্ঠা এবং আরো অনেক জনগণকে অনেক বেশি কিন্তু উৎকণ্ঠা, জনগণকে সিদ্ধান্ত নিতে দেন। অবশ্যই। এই জনগণ কিন্তু নির্বাচনের চাইতে অনেক বেশি উৎকণ্ঠিত হবে এবং হচ্ছে কিন্তু অনেক। নির্বাচন ছাড়া তো কোনো না, না, সমাধান এটা- নেই। এটা আপনার সিদ্ধান্ত, এটা আপনি ভাবছেন। জনগণ নির্বাচন হচ্ছে কি না হচ্ছে এই সিদ্ধান্ত আপনি নেবেন। আপনি যদি জনগণের সাথে কথা বলেন, জনগণ আপনাকে বলবে যে এই যে প্রত্যেক মুহূর্তে যে বোমা ফাটার যে কালচারটা ছিল বাংলাদেশে, এবং এটা মদদের সরকারি পৃষ্ঠপোষকতায় যেটি হয়েছিল, যার পরিবর্তন কোনো নমুনা আমরা দেখছি না। আরাফাত, পিয়াস ভাই হয়তো আরাফাত, ইন্টারনালি খবর পেয়েছেন, আরাফাত, সেই জায়গাটা নিয়ে অনেক বেশি উৎকণ্ঠিত হওয়ার কারণ আছে। এই উৎকণ্ঠা আমি আপনারা this is what I say. জনগণের ভাবার বিষয়টা চেষ্টা আসলে করছেন, অনেক কারণ আপনার বড় নির্দলীয় একটা নিরপেক্ষ বিস্তৃত সাথে বিষয়। আমার এটা- দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা আমি সেখানে করছেন। নিতে এবং চাচ্ছি, সরিয়ে নেওয়ার চেষ্টা আমি করছেন মনে করি যে আপনি এই কাজ একটি ইলেকশন ডেফিনেটলি হতে হবে। উৎকণ্ঠা কি নাকি এই খবর আপনি পেয়ে গেলেন, আমরা কেউ পেলাম একটি না, তো ইলেকশন, হয় না। একটি ইলেকশন ডেফিনেটলি হতে হবে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি ইলেকশন করলেন, সবকিছু করলেন, তারপরে বাংলাদেশ একেবারে একটা জাহান্নামে চলে গেল, সেটা জনগণকে তারপরে কি হবে? সিদ্ধান্ত নিতে দিন। Of এই course, সিদ্ধান্ত মোহাম্মদ এবং আমি আরাফাতের না, এবং পিন্টু আমি না, মনে এই করি দায়িত্বটা তো আওয়ামী না, লীগের না, একারও না। এবং এই দায়িত্বটা আওয়ামী লীগের আমি একারও না। অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমি মনে করি জনগণের ইলেকশনে যেমন আপনার কনসার্ন থাকা উচিত, একইভাবে ইকুয়ালি দেশের ফিউচারটা নিয়ে কনসার্ন এবং থাকা concern দরকার না আছে। যে আপনি সে ভাবছেন। এবং জনগণ আমরা কনসার্ন না, এটা আপনি কি আমি করছেন? জনগণ কনসার্ন বলে আমি এটাকে অ্যাড্রেস করলাম, এই জন্য আমি এটাকে উঠিয়ে আমরা আনলাম। একটা একটু এই জন্য আমি কথাটা ইন্টারাপ্ট বলছি। করছি, আমরা একটা বিরতি নিয়ে আসছি। যখন আপনারা ভাবতে শুরু পিয়াস করবেন করিম, যে এই দেশটা রক্ষা আমরা একটা বিরতি নিয়ে আসি। একার না, কিংবা মোহাম্মদ আরাফাতের একার না, অবশ্যই। দেশের জন্য কল্যাণ হবে, আপনাদের জন্য কল্যাণ হবে। অবশ্যই অবশ্যই আমরা একটা বিরতি নিয়ে এটা আসি। উত্তরটা আমি বিরতির পরে হ্যাঁ দিচ্ছি। অবশ্যই, বিরতির পর আমরা আরো আলোচনা করব, অতিথিদের সাথে কথা হবে। একটি বিরতির পর সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যাচ্ছি জাহিদুল হাসান পিন্টুর কাছে। নির্বাচন কমিশন জানে না নির্বাচন কবে হবে, নির্বাচন কমিশনের কাছে কোনো ইনফরমেশন নাই, তারিখ জানতে সরকারের দিকে তাকিয়ে আছে তারা। এদিকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন 2 দলের সমঝোতার অপেক্ষায় আছেন তিনি, আর সমঝোতা না হলে সংবিধানের আলোকে নির্বাচন হবে। এখন প্রশ্ন হচ্ছে, সংবিধানের আলোকে নির্বাচন হলে তা কোন পদ্ধতিতে হবে, কিভাবে হবে? যখনই একটা কথা বলি, বাংলাদেশে যখনই নির্বাচন হবে এটা কিন্তু সংবিধানের আলোকেই হবে। হ্যাঁ। এটা কোন সংবিধান? এটা এই সংবিধান না সংশোধিত সংবিধান, যেটাই হোক, নানা প্রশ্ন আছে। সংবিধানের আলোকেই নির্বাচন হবে। এখন প্রশ্নটা হচ্ছে কিন্তু সংবিধানের আলোকে নির্বাচন হলে কোন সংবিধানের আলোকে পদ্ধতিতে হবে, নির্বাচন কবে হলে হবে? আপনার যে অপশন আছে 123 সেকশন, আর্টিকেল 123 তে আপনার এই 24 অক্টোবর থেকে এই 24 জানুয়ারির মধ্যে নির্বাচনটা হবে। আর আমরা গত 5টা নির্বাচনের কোন পদ্ধতিতে হবে? গত 5টা নির্বাচনের অভিজ্ঞতা আমরা দেখতে পাই যে শিডিউলটা ঘোষণা করা হয় আপনার মেয়াদ শেষ হওয়ার 42 থেকে 45 দিন আগে যেন নির্বাচনটা শেষ করা যায়। সেই অনুযায়ী আপনার জানুয়ারির 3rd উইকে নির্বাচন হওয়ার কথা। কোন সরকারের অধীনে না কোন পদ্ধতিতে আপনি জানতে চাচ্ছেন? নরমাল কোন সরকারের অধীনে? না, সেটাই তো আপনার এখন মূল, মানে এই আওয়ামী লীগ বিএনপির বা তাদের দুজনের ঝগড়ার জায়গা। হ্যাঁ, এখন আওয়ামী লীগ তো, এখন আমি যতদূর বুঝতেছি আওয়ামী লীগ তার পয়েন্টে এখনো অনড় যে না, দলীয় তারা সরকারের কি অধীনে নির্বাচন এককভাবে হবে। নির্বাচনে যাবে? যদি এখন পর্যন্ত তো মনে হচ্ছে আওয়ামী লীগ এককভাবে আমরা একটু নির্বাচনে আরাফাত যাবে। ভাইয়ের কাছে না, আমি যাই। শেষ করি। আরাফাতের কাছে- আওয়ামী লীগ, শুনেন, এই দেশে গত 6000, আওয়ামী লীগ বলে যাচ্ছে এবং ঘটনা সত্যি, গত 6000 নির্বাচন এই দেশে হয়েছে, প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিএনপির এই যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে বিএনপি ক্যান্ডিডেট উইন করেছে, সবই আমি মানলাম, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এত বড় ঝুঁকি নিবে কিনা শেখ হাসিনাকে সরকার প্রধান রেখে নির্বাচনে যাওয়ার, এটা আমার সেটা একটু আরাফাতের রহমানের কাছে খুব শুনি। সিম্পলি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে বেশ কিছু প্রগ্রেস হচ্ছে। ইলেকশন কমিশনের যে অফিসটা, এটা কিন্তু প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে ছিল, এটা কিন্তু সেপারেট করে ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে। তার ডিপেন্ডেন্স ছিল ফাইন্যান্স মিনিস্ট্রির উপরে, সেটা তারও কিন্তু আলাদা বাজেট দেওয়া হয়েছে। না, আমার আমি একটা আসছি। সুনির্দিষ্ট প্রশ্ন ছিল যে ওভাবে আওয়ামী লীগ আসছি, কি আপনার উত্তরে এককভাবে- আসছি, আমি ওখানেই আসছি। তারপর আপনার গত 5 বছর নির্বাচনের যে ট্র্যাক রেকর্ড, যেটা পিন্টু হয় বললো, সবকিছু আপনি যদি দেখেন, এখন আমার কথা হচ্ছে ইলেকশন নিয়ে আমি খুব একটা কনসার্ন না পার্সোনালি, অ্যাবসলিউটলি না। কারণ হচ্ছে ইলেকশন একটা হবেই, এবং যদি কোনো কারণে অন্যভাবে ম্যানিপুলেটিভ ইলেকশন হয়, তার কিছুদিন পরে হলেও একটা গ্রহণযোগ্য ইলেকশন হবে। ইলেকশন হবেই, ন্যাচারাল প্রসেসে এটা হবে। তার মানে একটা আমি এটা নিয়ে কনসার্ন, আমার manipulated কনসার্ন আরো বেশি electionের- আপনাকে আবার ঘুরে ফিরে যায়। পিয়াস ভাইয়ের সাথে আমার দ্বিমত যেখানে, পিয়াস ভাই হয়তো ধরে নিয়ে বসে আছেন যে বিএনপি আসলে এটা ওটা হবে না, বাট আমাদের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, তার উপরে বেস করে আমরা বিচার করি। আজকেও আপনার হেফাজতের সাথে বিএনপি যে সম্পর্ক, 18 দলীয় যেটা 3টা দল আছে যারা হেফাজতে ইসলামের সাথে সরাসরি সম্পৃক্ত, আজকেও বিএনপি যে অবস্থান, শোনেন, বিএনপির মধ্যে একটা বড় সংখ্যক সদস্য আছে আমি জানি যারা আধুনিক চিন্তা ভাবনা করেন, কোনো সন্দেহ নাই কিন্তু এখানে, এটা কিন্তু আমরা অস্বীকার করছি না। কিন্তু এই যে শত্রু আমার বন্ধু, এই যে খেলা বিএনপি খেলে, এই যে জঙ্গিবাদীদের যে আসল টার্গেট, আওয়ামী লীগের আমলেও কিন্তু অ্যাটাক হয়েছে, বিএনপির আমলে হয়েছে, এটা ট্রু, কিন্তু অ্যাটাক আক্রান্ত হয়েছে কারা?
সবসময় কিন্তু প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন দল জঙ্গিদের রাজনীতি, target এরাই কিন্তু তাই হবে। টার্গেট হয়েছে এবং আওয়ামী লীগ টার্গেট হয়েছে একই সাথে। কাজে বিএনপি কিন্তু কখনো টার্গেট হয়নি, বিএনপি অ্যালাই যারা, তার বন্ধু যারা, তারা টার্গেট হয়নি। কাজে আপনাকে বুঝতে হবে যে বিএনপি এখানে ছাড় দিয়েছে, মদত দিয়েছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং আওয়ামী লীগ কিন্তু জিরো টলারেন্স দেখিয়েছে। যারা জিরো, যেমন জর্জ বুশকে বলা হয়, যদিও তার ব্যাপারে আমার বহুত নেগেটিভ আছে, কিন্তু তার আমলেই তো 9/11 ঘটেছিল। তার মানে কি বলা হচ্ছে জর্জ বুশ আর একই সাথে কাজ করে? তা তো না। কাজে আওয়ামী লীগ আমলে অ্যাটাক হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এটাকে কিভাবে আপনার ডিফাই করেছে এবং কিভাবে অ্যাকশন নিয়েছে সেটাও তো আমাদের দেখা। কাজে এখানে আমার কথা হচ্ছে, আমার কনসার্ন হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশে কি আমরা জঙ্গি মুক্ত বাংলাদেশ পাবো না জঙ্গিবাদ পূর্ণ, এই যে আপনার দিনে দিনে প্রত্যেক দিনে যে বোম ফাটবে যেটা দেখেছে সেটা হবে? ভবিষ্যৎ কি আমরা আলোকিত বাংলাদেশ পাবো না সেটার একটা আমরা ব্যাখ্যা আমি পেয়েছি আসছি। পিয়াস করিমের কাছে। উনি বলেছেন যে এখন হয়তো বিএনপি সেটার থেকে এটা পিয়াস ভাই উত্তরণ বললো হবে। তো আমি খুশি হয়েছে শুনে, কিন্তু যখন ঘটনাটা অন্যরকম ঘটে যাবে, ইতিহাস এটা বলে না, তখন তো পিয়াস ভাই আবার কি বলবেন আমি জানি না, কিন্তু আমরা তো বিপদে পড়বো। কাজে এখানে এই ঝুঁকি বাংলাদেশের বিপদে মানুষ পড়লে নিয়ে আমরাও যাবে। পড়বো। আমি একটু আপনি- পিয়াস আপনি- ভাইয়ের আপনি- কাছে না, না, যাচ্ছি। একটু শেষ করে নিই। এখানে আরো অনেক বিষয় আছে। আমরা তো অনেক কষ্ট করেছি কিছুদিন আগে বিদ্যুৎ নিয়ে, আপনি দেখেন। তারপরে আপনি দেখেন যুদ্ধাপরাধীরা আবার দেশ শাসন করবে নাকি তারা বিচার প্রক্রিয়ায় থাকবে? এই যে মূল যে জিনিসগুলি, এই যে ডিফারেন্সগুলি, সেটা নিয়ে তো আমি শঙ্কিত। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর চরিত্র কি থাকবে? ঠিক আছে, আমরা আবার সেগুলো তো আসবো মূল জায়গা আপনার কাছে। আবার আসবো আপনার কাছে। আমি একটু পিয়াস করিমের কাছে যাচ্ছি। জনাব আরাফাতের কথা রেফারেন্সে উনি বলেছেন একটা ম্যানিপুলেটেড ইলেকশন হলেও 2 মাস পরে আবার একটা ফেয়ার ইলেকশন হবে। আমাদের প্রথম কথা হচ্ছে ম্যানিপুলেটিভ ইলেকশন হবে না, অতীত আপনি হওয়ার সুযোগ কি নেই সেটা আজকের মনে করেন? বাস্তবতায়। না, আমি আওয়ামী লীগের গেম প্ল্যানটা বুঝতে পারছি না, আমি আসলেই বুঝতে পারছি না। আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের কয়েকটা সম্ভাবনা আছে। একটা হচ্ছে আওয়ামী লীগ হার্ডবল খেলছে এইটা ভেবে যে বিএনপি আলটিমেট ইলেকশনে আসবে, কিন্তু আওয়ামী লীগ বিএনপির পলিটিক্যাল রিজলভটাকে তার মানে আন্ডার বিএনপি, এস্টিমেট করছে আপনি বলে। বলছেন আওয়ামী লীগ চায় বিএনপি ইলেকশনে আসুক। হ্যাঁ, কারণ আমি বুঝতে চাই না যে বাংলাদেশে এত বড় একটা ঐতিহ্যবাদী রাজনৈতিক দলের মাথায় এত কম বুদ্ধি যে তারা মনে করছে একতরফা একটা নির্বাচন করে তারা হজম করে ফেলতে পারবে। না, সেটা আমি এটা করতেই ভাবতে পারে। চাই না। সেটা করতে পারে। 2 বছর আওয়ামী লীগ পাওয়ারে থাকলো, মানে 2 বছর এরপরে থাকতে পারবে না। ওই তারপরে না, 2 আবার বছরে- 21 বছর অপেক্ষা করতে হবে ক্ষমতা আসার জন্য 75 এর 2 মতো। বছরে আপনার এই মাসুল তো তাদেরকে ডেভেলপমেন্ট ওয়ার্ক দৃশ্যমান হলো, জঙ্গিবাদ দমন হলো, কিছু রাজাকারের ফাঁসি হলো। আওয়ামী লীগ মনে করতে পারে এরপরে 50-50 এটা খুব- অবস্থান নিয়ে বিএনপির সাথে নির্বাচনে আসলো। এখন তো মনে করতে পারে আওয়ামী যে লীগ 50% যদি হয় যে 2 বছরের জন্য তার ক্ষমতা আসলে প্ল্যান থাকে, তাদের সমস্ত অ্যাচিভমেন্ট ম্লান হয়ে যাবে শুধুমাত্র ওই একটা কারণে যে তারা একতরফা নির্বাচন করেছে। জনগণ তো শুধু ডেভেলপমেন্ট সেটা দেখে ভোট আওয়ামী দেয় লীগকে না। বুঝতে দেয়। না, এটাই হচ্ছে দুঃখজনক। জনগণ ডেভেলপমেন্টে ভোট দেয় না, এটাই দুঃখজনক। সেটা আমরা সিটি জনগণকে কর্পোরেশন নির্বাচনে- জনগণের সিদ্ধান্ত নেবে, জনগণকে না educate করার দায়িত্ব নিতে হবে কিছু হ্যাঁ, নাগরিকদের। করে না, করছেন প্রতি রাতেই তো বলছেন এডুকেট করার জন্য। জনগণ আপনার কথা শুনছে কিনা সেটা একটা প্রশ্ন। সেটাই। কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগ এটা করলে ভুল করবে, কারণ তার সমস্ত অ্যাচিভমেন্ট একেবারে বিবর্ণ হয়ে যাবে, ম্লান হয়ে যাবে ওই যে একতরফা নির্বাচন করছে সেই কারণে। ওই আবার এর মাসুল বিএনপি 2006-7 সালে মাসুল বিএনপিকে দিতে হয়েছে, আওয়ামী লীগকে মাসুল দিতে হয়েছে অতীতে। এই মাসুলটা আওয়ামী লীগ দিতে রাজি আছে কিনা আমি ভাবতে চাই যে আওয়ামী লীগের মধ্যে এতটুকু বুদ্ধিদীপ্তি আওয়ামী আছে লীগকে যারা অতীতে করতে কবে পারে। দিতে হচ্ছে মাসুল? না, 75-এর পরে 21 বছর তাদের ক্ষমতা ফিরে আসতে হয়েছে যে কোনো কারণে। 15 ফেব্রুয়ারি না, সেটা তো ইলেকশনের অন্য এক্সপেরিয়েন্স জিনিস। কিন্তু আমাদের বিএনপির কাছ থেকে না, 15 না, সেটা আমি ফেব্রুয়ারি যে বিএনপিকেও ইলেকশনটা বলছি, হয়েছিল। বিএনপিকেও এরকম, বলছি, হ্যাঁ, election এবং করার 2006 অভিজ্ঞতা সালে কারো যে নাই। সাংবিধানিক সংকট বিএনপি তৈরি করেছে তার মাসুল তো বিএনপিকে আওয়ামী লীগের চেয়ে বেশি Right. দিতে হয়েছে। আমি বিএনপিকে ডিফেন্ড করছি না, আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি ভাবতে চাই, পিন্টু হয়তো ঠিক হতে পারে, আমি ভাবতে চাই যে আওয়ামী লীগ আরেকটু বুদ্ধির সঙ্গে কাজ করবে। যেটা হচ্ছে যে একটা হতে পারে যে আওয়ামী লীগ হার্ডবল খেলছে ভেবে যে বিএনপি হয়তো আসবে, কিন্তু আমার কাছে মনে হয় বিএনপি নেতৃত্বে পলিটিক্যাল রিজলভকে আন্ডার এস্টিমেট করছে। আরেকটা সম্ভাবনা আমি একদম উড়িয়ে দিচ্ছি, আমি সচেতনভাবে ক্যামেরার সামনেই বলছি যে একটা সম্ভাবনা থাকতে পারে যে বিএনপি ক্ষমতা না এসে অসাংবিধানিক শক্তি ক্ষমতা আসলেও ভালো, বিএনপি ক্ষমতা আসতে দিব না। মানে এই জায়গায় আপনাকে অ্যাড করে দিই। আমার যেটা অভিজ্ঞতা, মানে ধারণা, আওয়ামী লীগ মনে করে বিএনপির চেয়ে আপনি যে শক্তির কথা বললেন অসাংবিধানিক সেটা ভালো, বিএনপিও মনে করে আওয়ামী লীগের চেয়ে সেটা ভালো। এই অবস্থা কিন্তু সেটাই মানে আপনার এই কথা গত বলার জন্য নির্বাচনের- আসিফ নজরুলকে কিন্তু কোর্টে যেতে হয়েছিল ওই রাষ্ট্রদ্রোহিতা দায়, মনে আছে না, কিনা? রাষ্ট্রদ্রোহিতার কিছু নাই তো না, এখানে। না, এখানে কিছু আপনারা- জায়গায় আমি আমিও মনে জানি। করি যে ওই যে আরাফাতের চেয়ে আপনি ভালো, আবার ও মনে করে আরাফাত না, না, আপনার না, চেয়ে আমি আরাফাত আপনার সঙ্গে ভালো। পুরোপুরি একমত এইসব বক্তব্যের সঙ্গে। আমি বলছি একটু আইরনির সাথে আর কি, যে এই কারণে এই না, না, এইটার এই ফলাফল তো নিষ্পাপ- আমি 2007 এই আমরা নিষ্পাপ পেয়েছি। কথাটা বলার জন্য, নিরীহ নিষ্পাপ সত্যি না, না, কথাটা বলার জন্য আসিফ নজরুলকে করে যেতে হয়েছে, কিন্তু আপনি সঙ্গে পুরোপুরি একমত। মানে দুটো দলই মনে করছে যে তাদের চেয়ে অন্য শক্তিটা বেশি না, করে আমাদের ফেলবো। এই হ্যাঁ। দুই দলের মধ্যে পারস্পরিক এই অবিশ্বাসের এই জায়গাটা এটা নিয়েই কিন্তু আজকের আলোচনা, যে তারা এমন একটা জায়গায় গিয়েছে যে সেটাই হচ্ছে আমাদের সেই জায়গা থেকে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার- মানুষের যে উৎকণ্ঠা সেটা থেকে আমরা এটি কিভাবে হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা আমরা সফল গণতান্ত্রিক পক্ষে তৈরি করতে পারিনি, যেখানে মানে একটা গণতান্ত্রিক বছর দুই পক্ষের মধ্যে তো মতভেদ থাকবে না, আওয়ামী লীগ বিএনপি এক দল হয়ে যেত, কিন্তু কতগুলো বেসিক বিষয় যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কি হবে, সার্বভৌমত্বের ধরনটা কি হবে, কতগুলো বেসিক ব্যাপারে তো, এবং রাজনৈতিক পরামর্শ ইস্যুতার ব্যাপার, পরস্পর উত্তর তর্ক করলাম,
উইদাউট লুজিং রেসপেক্ট ফর ইচ আদার, ওইটাই তো গণতন্ত্রের ধরন হওয়া উচিত আর কি। এটা আমরা তৈরি করতে পারিনি। এই ব্যর্থতা রাজনৈতিক নেতৃত্বের, এই ব্যর্থতা সমাজের বিভিন্ন স্তরে যারা হর্তাকর্তা বিধাতা তাদের আর কি। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেটার প্রভাব কিন্তু সমাজের প্রত্যেকটা স্তরেই পড়ে। তা তো বটেই, তা তো বটেই। আমরা এবং এই রাজনৈতিক দলগুলো তো সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু না। আমাদের পরিবারে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের পাড়ায়, আমাদের সম্প্রদায়ে যে পরমসহিষ্ণুতার অভাব আছে, তারই তো একটা বড় মাপের প্রতিফলন রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়। আমি একটা অসহিষ্ণু না, সমাজে বাস করব, এটা কি আপনি সামাজিক বিজ্ঞানের লোক, এটা কি উল্টো হবে না? না, যে রাজনৈতিক দলগুলোর বা রাজনীতি, তারই তো একটা বড় মাপের প্রতিফলন রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়। আমি একটা অসহিষ্ণু সমাজে বাস করব, এটা কি আপনি সামাজিক বিজ্ঞানের লোক, এটা কি উল্টো হবে না? না, যে রাজনৈতিক দলগুলোর বা রাজনীতিবিদদের দুটোই কারণে এইগুলি সমাজে এইভাবে ছড়ানো হচ্ছে। দুটোই যদি আপনার দুটোই না। আমাদের পরিবারে তো শেষ নেই, মানে আজকালকার আরাফাতের প্রজন্ম জানে না, আমরা তো মারধর খেয়ে বড় হয়েছে, মানে ওইটাই ছিল যে বাবার মুখের উপর কথা বলা যাবে না, হ্যাঁ, শিক্ষকের মুখে আমরা ক্লাসে মাস্টার খেয়ে বড় হয়েছে, আপনাদের যেটা যেতে হয়নি। মানে আমি বলছি যে এই পরমসহিষ্ণুতার অভাব তো সমাজের বিভিন্ন স্তরে আছে, এটা শিক্ষা প্রতিষ্ঠানে আছে, এটা সেটা রিফ্লেকশন মসজিদে আপনার আছে, লিডারশিপের মধ্যে চলে আসবে। মানে সমাজের এটা কি মধ্যে যে bottom up নাকি top down? এটা bottom up, উল্টো ভাবে mostly কিনা? bottom up। এটা bottom up নাকি top down? সেটা হচ্ছে Mostly bottom up। ডাইরেক্ট প্রসেস, বটম আপ, আবার Top down to a certain extent। top না, আমার কেন যেন মনে হয় আমার পরে। যদি রাজনৈতিক নেতৃত্ব ঠিক থাকে, এগুলি অনেকটাই I আপনার don't agree with that. হ্যাঁ, না, ঠিক not আছে। necessarily। আপনি হচ্ছে এটা আপনি হচ্ছে a nation মানে deserve leaders, মানে গণতন্ত্র- মানে gets a leader that they deserve, simple মানে as that। আমি না, বলি সেটা পিন্টু, তো আপনার একটা আমি যদি common একটু শেষ কথা কথা আছে। আচ্ছা, আমরা একটু পিয়াস কর্মীর কথা শুনি, তারপরে আমরা একটা মানে রাজনৈতিক দল বিরতিতে ছাড়া যাবো। গণতন্ত্র হবে না, কিন্তু শুধু রাজনৈতিক দল দিয়েও কিন্তু গণতন্ত্র হয় না। গণতন্ত্র কিন্তু দীর্ঘস্থায়ী একটা লড়াই প্রক্রিয়া। পরিবার থেকে আন্তর্ব্যক্তিক সম্পর্ক, আমি আমার পার্টনারকে কিভাবে ট্রিট করছি, আমি আমার সন্তানকে কিভাবে ট্রিট করছি, পিয়াস আমার ভাই আমাকে ছাত্রকে কিভাবে করছি। ট্রিট করছে টক শোতে? আপনাকে যে কত ভালোভাবে ট্রিট করি, এটা আলাদা হচ্ছে যদি different। জানতেন, দর্শক শ্রোতা যদি জানতো, আমরা আবার আলাদা ফিরে কত আসবো ভালোভাবে treat করি। পিয়াস করি। তাহলে আমরা অপেক্ষা করেন, আরো দুই চারটা গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে। যাক, আমরা আবার মানবতার আসবো, কাছে হোক, আমরা আবার আলোচনায় একটা আসবো সময় চলে যাবে। একটা বিরতি নিয়ে। না, মানে সেটা হচ্ছে আমি আমরা বলছি না নিচ্ছি যে- একটা বিরতি, কথা হবে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যাচ্ছি আরাফাতের কাছে। আমরা দেখেছি সম্প্রতি প্রথম আলো পত্রিকায় একটা জরিপ প্রকাশিত হয়েছে, যেটাতে সরকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সেটার প্রায় সবগুলো সূচকে আওয়ামী লীগের জনপ্রিয়তা বলেন, এই মুহূর্তে ভোট পাবে কত, এবং সরকার দেশ পরিচালনা সবকিছুতে, আইন শৃঙ্খলা পরিচালনা সবকিছুতেই নেগেটিভ, নিচের দিকে যাচ্ছে, আগের চেয়ে কমেছে ধারাবাহিকভাবে ধরেন গত কয়েক বছরে। এটার কারণ কি মনে করেন? এখানে একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতায় যেটা হচ্ছে, একটা দল ক্ষমতায় থাকলে শেষের দিকে এসে একটা অ্যান্টি ইনকামবেন্সি চ্যালেঞ্জ ফেস করে, ওটা তো আছে, এত পপুলারিটি কমে, এটা ঠিকই আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রথম আলো জরিপটা যদি আপনি খুব ক্লোজলি নিরীক্ষা করেন, যেটা আমি করেছি, করে দেখলে দেখা যাবে কিছু ফান্ডামেন্টাল ফ্লজ, এরর আছে এই জরিপ। ফর এক্সাম্পল, গোটা বাংলাদেশে আছে আপনার 64 ডিস্ট্রিক্ট। এই 64 ডিস্ট্রিক্টের মধ্যে তারা 30 ডিস্ট্রিক্ট নিয়েছে, নেওয়া যেতেই পারে, 64 ডিস্ট্রিক্ট নিতে হবে নট নেসেসারিলি। তারা 5000 স্যাম্পল সাইজ নিয়ে জরিপ করেছে, সেটাও ঠিক আছে। এটা আপনার 1,500 থেকে 2,000 নিয়েও গ্যালাপ পোলও করে, আমেরিকার পার্শ্বনীয় করে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনি যখন স্যাম্পলিংটা করবেন, সেই স্যাম্পলিংটা কিন্তু খুব রিপ্রেজেন্টেটিভ হতে হবে। ওইটা না হলে হ্যাঁ, ডিস্ট্রিবিউশনটা, স্যাম্পলিংটা রিপ্রেজেন্টেটিভ না হলে না আপনার রেজাল্টটা বায়াস হয়ে যেতে পারে। যেমন আপনি সিম্পলি বলি, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু কম বেশি আমরা জানি কোন ডিস্ট্রিক্ট কোন দলের স্ট্রং হোল্ড, এটা কিন্তু আছে। এবং এটা কিভাবে, সেটার একটা ছোট্ট ব্যাখ্যা দিচ্ছি। তার আগে বলি, এই 30টা ডিস্ট্রিক্টের মধ্যে আমি দেখেছি 13টা ডিস্ট্রিক্ট হচ্ছে বিএনপি স্ট্রং হোল্ড, হিস্টোরিক্যালি অ্যান্ড ট্রেডিশনালি দেখলে। 7টি ডিস্ট্রিক্ট নেওয়া হচ্ছে যেটা আওয়ামী লীগের স্ট্রং হোল্ড। 2টি ডিস্ট্রিক্ট আছে জাতীয় পার্টির স্ট্রং হোল্ড, মানে যাদের ডমিনেন্স বেশি আর কি, হিস্টোরিক্যালি দেখলে, যাদের ভোট বেশি ওখানে। আর 8টি ডিস্ট্রিক্ট আছে যেটা হচ্ছে ব্যাটল গ্রাউন্ড, মানে সুইং করেছে বিভিন্ন সময়। তাহলে এখানে 13 আর 7 কিন্তু একটা বড় ডিফারেন্স হয়ে যাচ্ছে। যেমন আপনি সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে বলি, কিভাবে আমি জানি কোন ডিস্ট্রিক্টটি কাদের মানে হিস্টোরিক্যালি বা ট্রেডিশনালি স্ট্রং হোল্ড আছে, এটা জানার খুবই সিম্পল উপায়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝুন, ধরেন বরিশালের পটুয়াখালীতে 4টি আসন আছে, এবং গত 4টি নির্বাচনে, বিগত দিনে 4টি যদি নির্বাচন দেখেন, তাহলে 4টি আসন, 4টি নির্বাচন, টোটাল 16টি নির্বাচন হয়েছে। এই 16টি নির্বাচনের মধ্যে বিএনপি জিতেছে 3টিতে, আওয়ামী লীগ জিতেছে 13টিতে। সেটা কিন্তু আপনাকে মোটামুটি বলে দেয় এই ডিস্ট্রিক্টটিতে কাদের ডমিনেন্স বেশি। তো এরকম আপনি বলছেন যে ওই ক্ষেত্রে আওয়ামী লীগের যেগুলো ডমিনেন্স আছে সেগুলো বাদ পড়েছে। আমি বলতে যাচ্ছি যে আওয়ামী লীগের ডমিনেন্স আছে এরকম বেশি ডিস্ট্রিক্ট নিয়ে যদি আপনি করেন, রেজাল্ট দেখবেন উল্টা হয়ে গেছে। বিএনপি নিলে দেখবেন, তো এটা ফান্ডামেন্টাল এরর, এটা যেটা আমার মনে হচ্ছে। তবে অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে পপুলারিটি তো কমে, তবে অ্যাট দ্য সেম টাইম আপনাকে বলি যে এখানেই তো ক্যাম্পেইনের বিষয়টা। একটা পলিটিক্যাল পার্টি দীর্ঘদিন ধরে তার অনেক কাজ করলো, তার ডেভেলপমেন্ট এগুলি করলো, এবং তার আগের পলিটিক্যাল পার্টি তাদের যে ব্যর্থতা, ফেলিয়ার, এগুলোর সাথে সে তুলনামূলক যে
আপনার ক্যাম্পেইনটি সেটি জনগণের মধ্যে নিয়ে যে সেই এডুকেট করেই তো সে তার ইলেকশনটা যাবে। সো আমি মনে করি না এটা একটা খুব বড় চ্যালেঞ্জ। এটি এই মুহূর্তে কি আছে, কারণ জনগণের একটা বড় অংশ এমন আছে লাস্ট 1 উইকে তার ভোটিং ডিসিশন নেয়, এবং বাংলাদেশে কিন্তু আপনার 100% ভোটারকে আপনার মোটিভেট করতে হবে না। এখানে কিন্তু ফিক্সড ভোটার্স আছে বিএনপি জামাতের, এদিকে আওয়ামী লীগেরও ফিক্সড ভোটার্স আছে। আনডিসাইডেড ভোটার দেখে কিন্তু আপনার চোখে আঙুল দিয়ে কিছু জিনিস তুলে ধরার বিষয় আছে। হ্যাঁ, সেই জায়গাগুলি এখানে একটা জিনিস হচ্ছে, পিয়াস ভাই বারবার যেটা বলছে যে আওয়ামী লীগ হয়তো এটা ইলেকশনে ব্যবহার করার জন্য জঙ্গিবাদ ইস্যুটা তুলছে, সেটা হয়তো আওয়ামী লীগ তুলছে। আবার পিন্টু ভাইয়ের কথার প্রেক্ষিতে পিয়াস ভাই স্বীকার করলেন হ্যাঁ সেটা সুযোগ হয়তো বিএনপি তৈরি করে দিয়েছে। কিন্তু আমি পার্সোনালি যেটা মনে করি, হ্যাঁ আওয়ামী লীগ তার ইলেকশনের জন্য করতে পারে, কিন্তু জেনুইনলিও তো এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় ইস্যু হওয়া উচিত বা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে বা দাঁড়াতে পারে। এখন আমাদের দেশের একটা বড় সংখ্যক মানুষ যারা ধরেন এই যে 2006-এর পরে 7 বছর চলে গেছে, একটা বড় সংখ্যক ভোটার 2007-এ যাদের বয়স আরো ছোট ছিল, অনেকে এই যে জঙ্গিবাদের বিষয়গুলো এক্সপিরিয়েন্স করেনি, যার হয়তো ভুল সিদ্ধান্ত নিতে পারে। তো সেখানে আমাদের তো দায়িত্বের মধ্যে পড়ে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি এইখানে রিচ আউট করার চেষ্টা করছি যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা করাটা খুব বেশি সেটা আপনি জরুরি। আগেও বলেছেন যে ইলেকশনের চেয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটা বেশি ইলেকশনের জরুরি। চেয়ে না, ইলেকশনটাও ইলেকশনটা ইম্পর্টেন্ট, বাট সেটাও ইম্পর্টেন্ট। আমরা পাশাপাশি। ইলেকশন ফোকাস জি, এতটাই অবশ্যই। হয়ে যাচ্ছে, আমি একটু বাকি পিয়াস সব করিমের কিছু আমরা কাছে ফেলে যাচ্ছি, দিচ্ছি, সেটাই বলছি। একটু পিয়াস করিমের কাছে যাচ্ছি। আমরা দেখেছি রিসেন্ট পাস্টে আমাদের যে অভিজ্ঞতা, ত্রয়োদশ সংশোধনী বাতিলের পর থেকে প্রতিটা ঈদ বা উৎসবের পরে কিন্তু আওয়ামী লীগ বিএনপি ঘোষণা দিয়েছে যে তারা কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু সেরকম কোনো না, আমরা ইয়ে এটা পাইনি। কিন্তু শুধু বিএনপি না, এটা যেই বিরোধী দলে থাকে হ্যাঁ, ঈদের পরে আন্দোলন করবে, কঠোর আন্দোলন এবং এটা তারা একটা common এবং তারা phenomenon। কখনো 3 মাস কখনো 48 ঘন্টার আলটিমেটাম দিয়েও মানে সেরকম কোনো কঠোর আন্দোলন বা আমরা কিছু দেখতে পাইনি। তো এইবার তারা একেবারে চরম মানে দা বঠি কুড়ালের কথা বলছে কেন? মানে আগে একটু ভাষাটা ছিল একটু সফট, তাকে যে এখন একটা হঠাৎ সময় করে আমি আরাফাতের ওই যে হ্যাঁ, একটু আমাদের সময় কম, যদি সংক্ষেপে বলেন। মিনিটে, মানে আরাফাত তো জানেন ব্যক্তিগত আমাকে যে মানে আমার একটা মতাদর্শ অবস্থান আছে, কিন্তু যথাসম্ভব চেষ্টা করি লজিক এবং তথ্য নিয়ে থাকতে। আপনি যে মেথোলজি ক্রিটিক করেন এটা হচ্ছে ভ্যালিড ক্রিটিক। আমি অনেক উল্টাপাল্টা ক্রিটিক শুনেছি, আমি এমন লোকের মুখে শুনেছি যারা এমনও প্রশ্ন করছেন, বিখ্যাত শিক্ষাবিদ, যে এটা তো 5,000 লোকের অপিনিয়ন, এটা তো 16 কোটি লোকের অপিনিয়ন, স্যাম্পলিংটাই বোঝে না, স্যাম্পলিং কনসেপ্টে বোঝে না। না, ইটস এ ভেরি ভ্যালিড ক্রিটিক। যদি র্যান্ডম স্যাম্পলিংটা এরকম ভাবে হতো যে এভরি পারসন হ্যাজ ইকুয়াল অপরচুনিটি টু বি ইনক্লুডেড, যে বাংলাদেশের যে কোনো জেলায় হোক, দ্যাট উইল বি ডিফারেন্ট কেস। আপনি যখন একবার ঠিক করে ফেলছেন জেলা, ইটস এ ভ্যালিড ক্রিটিক, এবং আমি এই জরিপ নিয়ে আসলে আরো অনেক রকম অবজারভেশন আছে, আমরা সেই আলোচনায় এখন খুঁটিয়ে দেখছি জরিপটা আর কি। আমি আপনার ক্রিটিকের সঙ্গে একমত পোষণ করছি। না, অবশ্যই আমরা ওই জরিপ থেকে যদি আন্দোলনের প্রসঙ্গে যেটা চলে হচ্ছে আসি, যে মানে হয় কি যে দেশটা একটা সংঘাতে পৌঁছে গেছে। আমরা তো যতই চোখ বুঝে থাকি না কেন, দেশ একটা সংঘাতের জায়গায় পৌঁছে গেছে। সংঘাতটা অনিবার্য কিনা আমি জানি না, অনিবার্য সংঘাত ফ্রেজটা ব্যবহার করা হয়, অনিবার্য কিনা আমি জানি না, কারণ আপনি যেটা বলছেন আমরা কেউ হাত গুনে বলে দিতে পারবো না। কিন্তু দেশ যে একটা প্রচন্ড সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে আছে সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা পলিটিক্যাল রেটরিকে তার একটা প্রতিফলন ঘটবে, আন্দোলনের হুমকি, আন্দোলনের ঘোষণা একটা প্রতিফলন ঘটবে। আমরা কেউ এখানে চাই না এখানে যে 4 জন বসে আছে যেটা হোক, কিন্তু এটা হচ্ছে তো অবাক হওয়ার কিছু নেই, এরকমই হবার কথা ছিল। ঘটনার যে জায়গায় এগিয়ে গেছে সেখানে তো হঠাৎ করে বলুন আয় হায় কেন আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে, কেন, এরকমই তো হবার কথা ছিল। সাদেক হোসেন খোকার বক্তব্যে আমি আইনসম্মত কিনা সেটা নিয়ে তো তর্ক করতে পারি, কিন্তু আমরা কি অবাক হয়েছে কেউ? এরকম তো অবাক হওয়ার কথা না, এটা তো পলিটিক্যাল রেটরিক। আমি একটু অবাক হয়েছি, মানে এটা আমার কাছে এক্সট্রিম একটা কমেন্ট মনে হচ্ছে, কারণ মানে একেবারেই আমরা একটা এক্সট্রিম সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি। না, আমি যত এবং এক্সট্রিম তাহলে কি আপনি বলছেন democratic সাদেক হোসেন খোকার এবং বক্তব্যটাকে জাস্টিফাই? না, আমি জাস্টিফাইড বলছি, আমি বলছি আমি অবাক কোনোভাবে হইনি। justified করা আমি যায়, বলছি আমি justify অবাক। করা যায়। আওয়ামী লীগ সরকারের তাহলে আমরা আরো খারাপের দিকে যাব। আমি একটু শেষ করি না, আরাফাত দয়া করে, আল্লাহ যে সরকার অনেক কাজ করছে জাস্টিফাইড না, বিরোধী দলের কাজ জাস্টিফাইড না, কিন্তু আমার কাছে হচ্ছে আমি অবাক হইনি এ কারণে যে, এবং এটা খুব দর্শকদের জন্য বোঝা দরকার, জাস্টিফিকেশন আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এক জিনিস না। আমি অবাক হচ্ছি না কারণ একটা সংঘাতময় পরিস্থিতিতে পলিটিক্যাল রেটরিক ধরন ওরকমই হয়ে যায়, এটা জাস্টিফিকেশনের ব্যাপার নয় আর কি। এবং একটা অনিবার্য সংঘাত। তবে ওই আপনি যে উৎসবের কথা বলছেন, তো সুখের কথা, এগুলো হচ্ছে সবই দুঃখের কথা, কষ্টের কথা, উৎকণ্ঠা, আমাদের যে কালচার সেটাতে আমি বলছিলাম যেটা হয় কি যে হিউম্যান বিইং পৃথিবীর যে কোনো প্রাণীর চেয়ে অনেক বেশি অ্যাডাপটিভ, আমরা অ্যাডাপ্ট করি। মুক্তিযুদ্ধে মানুষ ভালোবেসেছে, বাচ্চা জন্ম হয়েছে, প্রজনন হয়েছে, সবই হয়েছে। মানুষ এই দুর্ভিক্ষ বলি, মহামারী বলি, খরা বলি, যুদ্ধ বলি, এর মাঝখানে কিন্তু মানুষ বেঁচে থাকে এবং মানুষ এর মধ্যে সুখের জায়গা খুঁজে নেয়। ওটা হচ্ছে আশার কথা। এটুকু আশা না থাকলে সকালবেলা ঘুম থেকে উঠবো কেমন করে? ফলে এই উৎকণ্ঠা আছে, কিন্তু উৎসবও আছে জীবনে, এবং উৎসবটা থেমে থাকবে না।
পূজার উৎসব থেমে থাকলে ঈদের উৎসব থেমে থাকবে না। এটা নিয়ে জীবন আর কি, এটা নিয়ে আমাদেরকে জীবন তৈরি করতে হবে। আচ্ছা জি, ধন্যবাদ। আমি ছোট্ট একটা কমেন্ট করতে চাই, পিন্টু ভাই যদি অ্যালাউ করেন। সেটা হচ্ছে যে সাদেক হোসেন খোকার এই কমেন্টে আমিও একমত যে অবাক হইনি, কারণ বিগত দিনে উনি যে কমেন্টগুলি করেছেন গণতন্ত্রের আচ্ছা, সবকিছুকে না, আমি একটু শেষ করি। এবং আরেকটা জিনিস হচ্ছে পিন্টু ভাই আপনাকে মনে করায় দিই, আপনি বললেন বিগত দিনে আওয়ামী লীগ যখন বিএনপি যখন ইলেকশন ম্যানিপুলেট করার জন্য আজিজ মার্কা ইলেকশন কমিশন করেছিল, কে এম হাসান সাহেবকে ম্যানিপুলেট করে বানিয়েছিল, তখন আওয়ামী লীগ লগি বইটার কথা বলেছিল। তার প্রত্যুত্তরে আপনার মনে আছে, এখন ইউটিউবে গেলে পাবেন, তারেক রহমান সাহেব বলেছিল কাস্তে নিয়ে তারা মাঠে নামবে। কাজে এগুলোর কারণে এই যে কাস্তে বই বললাম, এইটা কিন্তু তাদের ট্রেডিশনালি কাস্তেটা যদি আমরা আসতে পারি নাই 7 বছরে, কাজে এই কথাগুলি তারা বলে, এই জন্য বিএনপির এই যে কাস্তে বই বললাম, এইটা কিন্তু তাদের ট্রেডিশনালি কাস্তেটা যদি আমরা আসতে পারি নাই 7 বছরে, কাজে এই কথাগুলি তারা বলে, এই জন্য বিএনপির চরিত্র যেটা, তাতে আমি অবাক হওয়ার কিছু নাই। কারণ তারা ক্ষমতায় থাকা অবস্থায় গ্রেনেড মারে, ক্ষমতার বাইরে থাকা অবস্থায় বল্লম কাস্তে নিয়ে তারা কথা বলে। এবং এর আগেও তারা যে কাজ করেছে বিরোধী দলকে দমন পীড়নের জন্য, বুদ্ধিজীবী মহলের মানুষ যারা, তাদেরকে যে মিথ্যা মামলা দিয়ে যেভাবে কোমরে দড়ি পরিয়ে মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ রেকর্ড তারা ভেঙেছে, এবং মাইনরিটিদের মধ্যে তার কি গ্যারান্টি আছে? আমি একটু পিন্টু ভাইয়ের কাছে যাচ্ছি। পিন্টু ভাই, আপনার বক্তব্য নিয়ে আসছি আমি। আপনি বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ, নুরুল কবিরকে সন্তান স্কুলে, আমি একটু প্রশ্নটা করে নিই। বিএনপি আওয়ামী লীগ দুই পক্ষই মনে করছে যে অপর দলের চেয়ে একটা অসাংবিধানিক একটা সরকার আসাটা বেটার। আমরা এই প্রশ্নে যাব আপনার কাছে বিরতির পর, একটু বিরতি নিয়ে আসছি। বিরতির পর আবার কথা হবে অতিথিদের সঙ্গে, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে যে বিষয়ে কথা হচ্ছিল, আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ এবং বিএনপি দুজনই মনে করে যে অপর দলের চেয়ে একটা অগণতান্ত্রিক শক্তি আসলেও ভালো। তো এই অবস্থা কেন দুই দলের এই অবিশ্বাস? দেখেন, এটা দুই দলের ঐতিহাসিক সম্পর্কের কথা যদি আপনি ভাবেন, তখন তাহলে এটা রেজাল্ট পেয়ে যাবেন। আওয়ামী লীগ, এই যে মাঝে মধ্যে বিভিন্ন মহল থেকে বলা হয় দুই নেত্রীর সংলাপ, বাংলাদেশে কোনোদিন দুই নেত্রীর সংলাপ হবে না। কারণ শেখ হাসিনা বিশ্বাস করে খালেদা জিয়া বা বিএনপি নেতৃত্ব তাকে হত্যা করতে চায়, এটা সে বিশ্বাস করে। হ্যাঁ, কি ঘটছে বা কি ঘটে নাই সেটা আমি বলছি না, কিন্তু এটা তার বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে যখন একজন নেত্রী থাকেন, আরেকজন নেত্রীর সঙ্গে কিন্তু সংলাপে বুঝতে পারবেন না। তাও বিহাইন্ড দ্য সিন দুই দলের নেতারা বসে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে আপনার কি মনে হয়? মানে সেই ডিবেট করতে চাইলে তেমন আপনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। আমি বলতে চাচ্ছি যে এই তাদের আচরণে মনে হচ্ছে, এটা কিন্তু ইনফরমেশন পাইনি, আপনি পেয়ে গেছেন, এটা কিন্তু ইনফরমেশন না, কিন্তু তাদের আচরণে এটা নিশ্চিত হয়েছে। এটা আপনার 2006-এ যখন 22শে জানুয়ারি নির্বাচনের চেষ্টা বিএনপি করার চেষ্টা করলো, আওয়ামী লীগ না গেলেও তারা একতরফা করবে। 96-এর 15 ফেব্রুয়ারি বিএনপি ওই চেষ্টা করেছে। আমার মনে হচ্ছে এখনো ওই যে যেটা হলো আপনার ওই 111-এর সৃষ্টি হলো, এখনো আপনার আওয়ামী লীগের আচরণে আমার মনে হচ্ছে বিএনপি ইলেকশন আসুক আর না আসুক ইলেকশন করে যাবে। আচ্ছা, এই কারণে আমার মনে হচ্ছে দুই দলই চায় যে মারামারি সংঘাত করে অন্য কেউ আসুক। একটু আরাফাতের কাছ থেকে আসি। আপনি বলেন, পিন্টু ভাই যেটা বললেন যে দেখুন 15 ফেব্রুয়ারি ইলেকশনের বাস্তবতা আর আজকে বাস্তবতা এক না। আমরা এই বাস্তবতাগুলোকে কনসিডারেশন নেই না, আনফরচুনেট রিয়ালিটি। যে পরিবর্তনগুলো আমরা যেই পরিস্থিতিতে গিয়েছে দুই দল, এবং আজকে আমরা যে বক্তব্য শুনলাম দা বটি, এবং প্রধানমন্ত্রীও বলেছেন কঠোর হাতে দমন, এইখান থেকে কি আমরা ফিরে আসার কোনো সুযোগ আছে? The rule of law has to prevail, simple as that. The constitution has to be মানে বেসিক ইনস্ট্রুমেন্ট। তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে যেতে বলছি, কনস্টিটিউশন তো জনগণের জন্য। অ্যাবসলিউটলি, অবশ্যই। যে কারণে কনস্টিটিউশন একটা যদি লেখা না থাকে, দমন করা হবে, এটা আইয়ুব খান বলেছেন, কনস্টিটিউশন জনগণের জন্য, ইউ আর রাইট, আমরা আসব আপনার কাছে। কনস্টিটিউশন জনগণের জন্য, এইজন্যই কনস্টিটিউশনই বলছে, তার প্রিএম্বলই বলছে, জনগণের দ্বারা লিখিত সংবিধানই বলছে that this country will be governed by the elected representative of this country. সেটা সংবিধান, ঠিক আছে। সেটাই আমাদের রাজনৈতিক সংবিধানের, এই মূল সংবিধানের থেকে আমরা বিচ্যুত হয়েছিলাম বিভিন্ন ধরনের পরিস্থিতির কারণে। কারণ সামরিক শাসকরা বাংলাদেশে ইন্টারভিন করেছিল এবং তাদের গর্ভে জন্ম নেওয়া দলগুলি বারে বার গণতন্ত্রকে চুরি করতে চেয়েছিল, ইলেকশনকে ম্যানিপুলেট করেছিল। এই জন্য আমরা বিচ্যুতি দিয়ে গেছি। আজকে আমাদের এখন গণতন্ত্রের মূল জায়গায় যেতে হবে, সেটার জন্য যা যা কর লাগে সেটা করতে হবে। অবশ্যই অবশ্যই। আমি আরাফাতের সঙ্গে করতে চাই, এই সংবিধানে যদি একটা জিনিস না থাকে যেটা জনগণের জন্য ভালো, আমি সেটা করতেই পারি। সেই উদাহরণ আমার 90-তে আছে। 91-এর নির্বাচনটা সংবিধানের বাইরে আমরা করেছি না,
যেটা পরে আমি ratify একটু করা হয়েছে। আমি একটু সেটাই তো পিয়াস বলা করিমের হচ্ছে। কাছে আসছি। সেটাই তো বলা আমি হচ্ছে। আমি আমরা পুরোর সঙ্গে একদম একমত যে সংবিধান জনগণের জন্য, জনগণ সংবিধানের জন্য না। আর সংবিধানের কথা যদি বলি 15 বার সংশোধন হতে পেরেছে, আবারও সংশোধন দরকার হলে করতে হবে। অফ কোর্স না, এটা তো পিয়াস করিম, বাইবেল, আপনার কোরআন কাছে না। আমার স্পেসিফিক যে কোশ্চেনটা সেটা হচ্ছে দুই দলের যে দুই মেরুতে অবস্থান, সেখান থেকে উত্তরণের কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা আজকে আমি- দা কুরালের আমি- বক্তব্যের পরেও? শুধু দাকুলালকে দোষ দিয়ে লাভ নেই, না, মানে এটা আজকের আজকের দুপক্ষ জন্য। থেকে যথেষ্ট পোলারাইজিং হ্যাঁ, বক্তব্য অবশ্যই। দেওয়া হচ্ছে, শুধু এক পক্ষকে বলে লাভ নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে কত 15ই অক্টোবর এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে ইতিহাসে তো আনপ্রেডিক্টেবিলিটি থাকে, হয়তো হঠাৎ করে একটা ঘটনা ঘটবে, হঠাৎ করে হয়তো সমঝোতা হয়ে যাবে, আমি জানি না। সেটা হলে এগুলো হচ্ছে ভালো। আশার কথা, এগুলো আশার কথা, আমি জানি না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে আমি এই সংকট থেকে বেরোবার কোনো আপাতত সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমি আশা করি আমি ভুল, আমি আশা করি আমি ভুল। জি, অবশ্যই আপনাদের ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের বাংলাদেশ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।